বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন যে অতুল এবং তার বাবা শঙ্করবাবুর সমস্ত বিজনেস একেবারে ডুবে যায়। শেষে এমন পরিস্থিতি হয় যে তাদেরকে সবকিছু বিক্রি করে দিতে হয়, এমনকি তাদের বাড়িটাও তাদের হাত থেকে চলে যায়। এদিকে তারা দেবযানীকে এসব বিষয়ে কিছুই বলে না, কারণ তাদের মনে হয়েছিল যে সবকিছু জানার পর দেবযানী হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে পারে। অতুল একদিন একটি বাড়ির ছবি নিয়ে দেবযানীর কাছে আসে। ছবি দেখে দেবযানী ভাবে যে অতুল তার জন্য এই বাংলোটা কিনেছে এবং সে খুবই আনন্দিত হয়ে যায়। অতুল, সত্যি তুমি আমার জন্য এত চিন্তা করছো, আর আমি তোমার ব্যাপারে কত কি ভাবলাম। থ্যাংক ইউ অতুল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস বিউটিফুল গিফট। তুমি আমার এতদিনের স্বপ্ন পূরণ করে দিলে অতুল। দেবযানী, তুমি ভুল বুঝেছো, এবার এটা আমাদের না। আরে বাবা, আজ আমাদের নয় তো কি হয়েছে? তুমি যখন নেওয়ার প্ল্যান করেই নিয়েছো, তাহলে আমি এটাও জানি যে তুমি এটা নিয়ে তবেই ছাড়বে। দাঁড়াও দাঁড়াও, আমি সবাইকে এই গুড নিউজটা দিয়ে আসছি। দেবযানী সেখান থেকে চলে যাওয়ার পর অতুল মনে মনে বলে, দেবযানী কিভাবে ভুল বুঝেছে, ওকে আমি এখন কি করে সত্য কথাটা বলি? এরপর দেবযানী তার মা পূর্ণিমা দেবীকে ফোন করে এবং বাড়ির কথা বলে। সব শুনে পূর্ণিমা দেবী বলে, আরে বাহ, তাহলে তো তোর খুবই আনন্দ। তুই তো শুরু থেকেই এরকম একটা বড় বাংলোতে থাকতে চাইতিস। হ্যাঁ মা, আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আমি তো এখন থেকে খুবই এক্সাইটেড হয়ে গেছি। আমার মনে হচ্ছে যেন আমি এক্ষুনি ওখানে গিয়ে শিফট হয়ে যাই। এই বাড়িতে না আমার একদম ভালো লাগছে না। দেখ মা, এত অস্থিরতা ভালো নয়। আরে বাংলো হোক বা ছোট বাড়ি, বাড়িটাকে আমরা বাড়ি তখনই বলি যখন সেখানে আমাদের পরিবার একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করে। ওহ মা, তুমি তোমার এই জ্ঞান তোমার বৌমাদেরকে দিও। আর হ্যাঁ, আমার বাংলোর কথা এখন তোমার বৌমাদেরকে বলতে হবে না, না হলে সব হিংসাই জ্বলে যাবে একেবারে। তুই এভাবে বলছিস কেন মা? তোর বৌদিরা কিন্তু মোটেও সেরকম নয়। আরে ওরা তো তোর খুশিতে খুশি হয়, ওরা কেন তোর বাড়ির কথা শুনে হিংসা করবে শুনি? থাক মা, তোমাকে না শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। কে কেমন সে আমার ভালো করেই জানা আছে। যাই হোক, আমি এখন ফোনটা রাখছি, আমাকে আবার প্যাকিং করতে হবে। আমার হাতে না বেশি সময়ও নেই। দেবযানী ফোন রাখার পর পূর্ণিমা দেবী মনে মনে বলেন, জানি না আমার মেয়েটা কেন এমন হলো। টাকা পয়সা গাড়ি বাড়ি এইসবের আগে ও কিছু দেখতেই পায় না। যাই হোক, বাড়ির কথা আমি বৌমাদেরকে বলবো না, না হলে ননদের কথা শুনে যদি ওরাও এরকম বড় বাড়ির ডিমান্ড করে, তাহলে আমার সংসারে আর শান্তি বলে কিছুই থাকবে না। আমি তো বাবা এই ছোট বাড়িতেই ছেলেপুলে বৌমা সবাইকে নিয়ে সুখে শান্তিতে আছি, শুধু শুধু অশান্তি ডেকে লাভ নেই। এদিকে কয়েকদিন পর অতুল, দেবযানী এবং বাকিরা তাদের জিনিসপত্র নিয়ে সেই বড় বাংলোতে শিফট হতে যায়। গাড়িতে যেতে যেতে অতুল দেবযানীকে বলে, দেবযানী, তুমি মনে করে সমস্ত ডকুমেন্টস নিয়েছো তো? কোনো কিছু মিস হয়ে যায়নি তো? আরে বাবা না, আমি সব গুছিয়ে নিয়েছি। এটা নিয়ে তুমি 4 বার আমাকে জিজ্ঞাসা করলে। আর কিছু মিস হয়ে গেলেও এমন কি হবে, দুটোই তো আমাদের বাড়ি, যখন খুশি এসে আমরা নিয়ে চলে যাব। দেবযানী, এই বাড়িটা আমাদের নেই, তোমাকে আমি বারবার বলছি, তুমি আমাকে বোঝার চেষ্টাটা করো। দেখো অতুল, বড়রা বলে সবসময় না না বলতে নেই। তাই এখন যদিও আমাদের হাতে কাগজপত্র আসেনি তো কি হয়েছে, আমাদের নামে তো বাড়ি আছে। তাই তুমি ওসব কথা বলো না। আর দেখো, আমার এখন মুড অনেক ভালো আছে, তুমি প্লিজ আমার মুডটা নষ্ট করো না তো। দেবযানীর কথা শুনে অতুল আর তাকে কিছুই বলে না, কারণ সে মনে মনে ভাবে যে সে যদি দেবযানীকে সত্যি কথা বলে, তাহলে সত্যি সত্যি দেবযানীর মনটা খারাপ হয়ে যাবে। নতুন বাড়িতে আসার পর বাড়ির চারিদিকে দেখে দেবযানী অবাক হয়ে যায়, কারণ বাড়িটা অসম্ভব সুন্দর ছিল। চারিদিকে বাগান, জলের ফোয়ারা এবং বাড়ির ভেতরে দামি দামি আসবাবপত্র। এত দামি জিনিসপত্র দেবযানী আগে কখনোই দেখেনি। বাড়িতে চাকর বাকর, মালি, রান্নার লোক, কোনো কিছুরই অভাব ছিল না। সে আনন্দে চিৎকার করে বলে, আরে বাহ, এটা তো পুরো রাজমহল লাগছে। সত্যি সত্যি আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমি এত সুন্দর একটা বাড়িতে থাকতে পারবো। এগুলো তো আমার স্বপ্ন মনে হচ্ছে এখন। দেবযানী সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সন্ধ্যাবেলা তার শাশুড়ি প্রমীলা দেবী তার কাছে আসেন এবং বলেন, বৌমা, তুমি রাতের জন্য আলুর পরোটা আর বেগুন ভর্তা তৈরি করে নাও। কি, আমি রান্না করব? কিন্তু কেন? কেন মানে, বিয়ের পর এতদিন তুমিই তো বাড়ির সবার জন্য রান্না করছো, আজকে আবার নতুন কি আছে? মা, আগের ব্যাপারটা আলাদা ছিল।
এখন আমাদের বাড়িতে কাজের লোকের কোনো অভাব নেই, রান্না বান্না সব ওরাই করবে। আমি এখন এই বাড়ির মালকিন, আমি শুধু এ বাড়িতে আরাম করতে এসেছি, বুঝেছেন? দেখো বৌমা, এসব তোমার ভুল ধারণা। না তো তুমি এ বাড়ির মালকিন, আর না তো এই বাড়িটা আমাদের। তুমি একবার অতুলের সঙ্গে এ ব্যাপারে কথা বলে নেবে, ও তোমাকে সব কিছু বুঝিয়ে বলবে। দেখুন মা, আমার আপনার ছেলের সঙ্গে সব কথা হয়ে গেছে, আর যা বোঝার আমি বুঝে গেছি। এখন প্লিজ ওই মিডল ক্লাস ফ্যামিলির শাশুড়িদের মতন হওয়ার চেষ্টা করবেন না। আমি এখন রেস্ট করতে যাচ্ছি, বাই। এই বলে দেবযানী সেখান থেকে উঠে চলে যায়। বাধ্য হয়ে প্রমীলা দেবীকেই রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু করতে হয়। কাজ করতে করতে তিনি মনে মনে বলেন, বৌমা নিজেকে এই বাড়ির মালকিন ভাবছে, আর ও আমার কথা শুনতে রাজিও নয়। এক কাজ করতে হবে, অতুলকে আমি এই ব্যাপারটা গিয়ে একবার ভালো করে বলি। এভাবে চলতে থাকলে তো সমস্যা আরো বেড়েই যাবে। এরপর প্রমীলা দেবী তার ছেলে অতুলের কাছে যান এবং বলেন, বাবা অতুল, বৌমার কি হয়েছে বলতো? ও তো আমার কোনো কথা শুনতেই রাজি নয়। সকাল থেকে কোনো কাজও করছে না, শুধু দামি দামি জামা কাপড় পরে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে আর ছবি তুলছে। এভাবে চলতে থাকলে যখন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন তো পাগল হয়ে যাবে। মা, ও এখন পাগল হয়ে গেছে। আমি ওকে এই কদিনে 1000 বারের বেশি বোঝানোর চেষ্টা করেছি। ও তো আমার কথার কান পর্যন্তও দেয় না, শুধু নিজের কল্পনা জগতেই ভেসে যাচ্ছে। কিভাবে আমি যে ওকে সত্য কথাটা বলবো? জানি না বাবা, সকাল থেকে আমি সবার জন্য রান্না বান্না করছি, আর বৌমাকে ডাকলে ও আমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ও কোনো কাজই করতে পারবে না, ও নাকি এখন এ বাড়ির মালকিন। এদিকে দেবযানী তার বান্ধবী দিশাকে ফোন করে এবং বলে, হ্যালো দিশা, হ্যাঁ রে, কালকের দিনটাই ফাইনাল করলাম। তুই জগদীশ, মনীষা, রাহুল, প্রীতম আর সোনিয়াকে বলে দিস একটু, সবাই মিলে যেন সকাল সকাল এখানে পৌঁছে যায়। ফার্স্ট তোদেরকে আগে সারা বাড়ি ঘুরে দেখাবো, তারপর পার্টি শুরু হবে। ঠিক আছে রে দেবযানী, বাকিরা তো আমাকে সারাদিন ফোন করেই যাচ্ছে যে তুই কবে পার্টি দিবি। সত্যি সবাই তো খুব চমকে গেছে হঠাৎ তোর এই লাখ দেখে। আচ্ছা শোন, সব জিনিসপত্র তুই আগে থেকে আনিয়ে রাখবি, কেমন? কোনো কিছু শর্টেজ না হয়। আরে না না, অতুল এখন বাড়িতে নেই, ও বাড়ি ফিরলেই আমি ওকে নিয়ে মার্কেটে যাব আর সবকিছু কিনে আনবো। এই, তোর বাড়িতে তো অনেক কুক রয়েছে, আমি তাহলে সবার পছন্দের খাবারের লিস্টটা তোর ফোনে পাঠিয়ে দিচ্ছি, কেমন? তুই তাদেরকে দিয়ে সব রকম খাবারগুলো বানিয়ে রাখবি আগে থেকে। ডেফিনেটলি, আমি তো সবকিছু আগে থেকেই রেডি করে রাখবো, তুই একটু তাড়াতাড়ি লিস্টটা পাঠিয়ে দিবি, কেমন? আর শোন, দেরি করিস না যেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু রাখছি রে, মনে হয় অতুল এসে গেছে। দেবযানী ফোন রাখার পর অতুল বাড়ির ভেতরে ঢোকে। দেবযানী, তুমি এভাবে সারাদিন ফোনেতে ব্যস্ত থাকলে হবে? ওদিকে মা একা একা সবকিছু করছে, মাকে গিয়ে তো একটু হেল্প করতে পারো। ওহ অতুল, আমি মাকে কতবার বলেছি যে আমাদের মতো বড় লোকেরা এভাবে বাড়ির কাজ করে না। এত চাকর বাকর রয়েছে, তাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজগুলো করান, কিন্তু মায়ের তো কাজ করার স্বভাব হয়ে যাচ্ছে। এখন আমি কি করব বলো তো? দেবযানী, তুমি যে বাড়িটা আমাদের দেখেছো সেটা আমাদের না। অতুল প্লিজ, আমাকে বিরক্ত করো না তো, আমার এইসব ইয়ার্কি করার একটুও মন নেই, এখন আমি অনেক বিজি। এই অতুল, চলো তুমি আমার সঙ্গে মার্কেটে চলো তো একটু। মার্কেট যাবে মানে? কি করে মার্কেট যাবে? আরে বাবা, আমরা এই বাড়িতে আসার পর আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবদেরকে ডেকেছি। কালকে আমি একটা গ্র্যান্ড পার্টি দেব, আমি ওদেরকে আমার বাড়িটা দেখাতে চাই। দেবযানী, আমি তোমাকে 100 বার বলছি, ওটা আমাদের না, আমাদের না, আমাদের না। ওটা অমেশ আঙ্কেলদের বাড়ি। আমরা ওদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এসেছিলাম। কি এসব কি বলছো তুমি? এরপর অতুল দেবযানীকে সমস্ত ঘটনা বলে যে কিভাবে তারা তাদের বিজনেসে লস খেয়েছিল। এরপর তাদের গাড়ি বাড়ি সবকিছু বিক্রি হয়ে যায়, এমনকি দেবযানীর বিয়ের সমস্ত গয়না যেগুলো ব্যাংকের লকারে রাখা ছিল সেগুলো পর্যন্ত বন্ধক দিতে হয়। সবশেষে শঙ্করবাবু তার বন্ধু উমেশবাবুকে ফোন করে বলে, অমেশ বন্ধু, আমরা দুজনে একসঙ্গে ব্যবসা শুরু করেছিলাম, আজ আমি পুরো নিঃস্ব হয়ে গিয়েছি। আরে শঙ্কর, এভাবে ভেঙে পড়িস না, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই বল আমি তোর জন্য কি করতে পারি। আমি তোকে কি বলবো, কিছুই বুঝতে পারছি না। আসলে আজকে ব্যাংকের লোকেরা আমার বাড়িটা পুরো ফ্রিজ করে দিল। কাল থেকে যে কোথায় থাকবো সেটাও খুঁজে পাচ্ছি না, এই জন্য বিপদে পড়ে তোকে ফোন করেছি। চিন্তা করিস না বন্ধু, আমি এখন দুবাই সেটেল হয়ে গিয়েছি, এসে এখন যাচ্ছি না। তুই বলো না, এক কাজ কর, তোর পরিবার নিয়ে আমার বাংলোতে উঠে আয়, ওখানে আমার চাকর বাকর সবই আছে, আশা করি ওদের থেকে কোনো অসুবিধা হবে না তোদের।
সবকিছু শুনে দেবযানী একেবারে হতভম্ব হয়ে যায়। যে বাড়ি নিয়ে সে 1 মিনিট আগে পর্যন্ত গর্ব করছিল এবং অহংকারের পাহাড় বানাচ্ছিল, হঠাৎ করে অহংকারের পাহাড় ভেঙে চুরমার হয়ে যায়। রাগে দুঃখে সে চিৎকার করে বলে, তোমরা সবাই ফ্রড, তোমরা আমার সাথে প্রতারণা করেছো। আমি আর তোমাদের সাথে থাকবো না। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। এক্ষুনি আমি আমার মায়ের কাছে, দাদার কাছে ফিরে যাব। থাকো থাকো তোমরা তোমাদের মতো। ভিখিরির দল সবকিছু লুটিয়ে আমার গয়নাটুকুও শেষ করে ফেললে। দেবযানী, এখন আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, ওটা আমাদের বিরুদ্ধে স্ট্রেট অর্ডার দিয়েছে, কিন্তু উপরওয়ালার ইচ্ছা থাকলে আবার কিছুদিনের মধ্যে আগের মতো হয়ে যাবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, এভাবে রাগ করে কোনো ডিসিশন নিয়ে চলে যেও না। তুমি থাকো তোমার মিথ্যে কল্পনার ধৈর্য নিয়ে, আমি চললাম। এই বলে দেবযানী সেই দিনই বাড়ি ছেড়ে তার বাপের বাড়িতে চলে আসে। বন্ধুরা, এরপর কি হতে চলেছে জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। ইচ্ছাপুর গ্রামে রিঙ্কি এবং পিঙ্কি নামের 2 যমজ বোন তাদের মা মালিনী দেবীর সঙ্গে বাস করত। তারা দুজনে দেখতে একেবারে হুবহু একই ছিল, কিন্তু তাদের স্বভাব চরিত্র এবং পছন্দ অনেকটাই আলাদা ছিল। এদিকে তাদের শরীরের গঠনও দেখতে এক হওয়ায় আশেপাশের সকলেই তাদেরকে নিয়ে গুলিয়ে ফেলতো। এমনই একদিন রিঙ্কি পিঙ্কিকে বলে, এই বোন, চল আজ আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। অনেকদিন হয়ে গেল বাইরে বেরিয়ে কিছু খাওয়াই হয়নি। কি, বাইরে খাওয়া দাওয়া করবি? কেন, বাড়িতে কি কিছু রান্না হয়নি নাকি? আমি মাকে আজ বাড়িতে আমার ফেভারিট পোলাও বানাতে বলেছি। আরে বাবা, সে তুই এসে খাবি, এখন তুই চল আমার সঙ্গে, আসলে আজ বাপন আসার কথা আছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাই তো বলি, আজ হঠাৎ করে বের হওয়ার কথা কেন বলছিস? কিন্তু তোর সঙ্গে কি বাইরে যাব বলতো? এখন আমাদের দুজনকে এক দেখতে হওয়ায় আমাদের দুজনকে অনেকেই গুলিয়ে ফেলে। দেখ, এখন বাপনের কাছে গেলেও আবার না সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, তা যা বলেছিস। তাহলে শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবারে আমরা দুজনে যাব, কিন্তু আর পাশাপাশি বসবো না, দুজনে অনেকটা আলাদা আলাদা ছাড়াছাড়ি বসবো, তাহলে বাপন এলে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে ঠিক আছে, তাই হবে, চল। এই বলে তারা 2 বোন সেদিন আলাদা আলাদাভাবে বসে খাওয়ার প্ল্যান করে নেয়। এরপর তারা তাদের কথা মতো রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় এবং একজন 4 নম্বর টেবিলে আর একজন 11 নম্বর টেবিলে গিয়ে বসে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে সেখানে ওয়েট করছিল, কিন্তু কোনো ওয়েটার না আসায় পিঙ্কি রেগে যায় এবং বলে, এই যে ওয়েটার, কি হয়েছে তোমাদের? কখন থেকে বসে আছি, তোমরা তো অর্ডার নিতে আসছোই না। অর্ডার নেওয়ার ইচ্ছা নেই নাকি? আসলে দিদি, আজকে তো ছুটির দিন, তাই একটু কাজের চাপ বেশি থাকে, আর তাই হয়তো একটু আসতে দেরি হয়ে গেল। তাই এবারে আপনি অর্ডারটা বলুন। ওয়েটারটা এভাবে বললে পিঙ্কি তার পছন্দ মতো খাবার অর্ডার দেয়। এরপর পিঙ্কি মনে মনে ভাবে, এই যা, খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেল, আর এক্ষুনি হয়তো খাবারও চলে আসবে, কিন্তু আমার তো হাতই ধোয়া হয়নি। আমি বরং একবার ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসি। এই বলে পিঙ্কি হাত মুখ ধুতে ওয়াশরুমে চলে যায়। এদিকে ওয়েটারটি খাবার নিয়ে এসে দেখে 11 নম্বর টেবিলে কেউই নেই। তখন সে 4 নম্বর টেবিলে রিঙ্কিকে দেখতে পায়। তখন ওয়েটারটি মনে মনে ভাবে, যা বাবা, এক্ষুনি তো 11 নম্বর টেবিলে বসেছিল, এখন আবার 4 নম্বর টেবিলে চলে এলো কিভাবে? যাই হোক বাবা, আমার তো খাবার দেওয়ার দায়িত্ব, যেখানে বসুক না কেন আমাকে এখন খাবার দিতে হবে। এভাবেই মনে করে ওয়েটারটি 4 নম্বর টেবিল অর্থাৎ রিঙ্কির টেবিলে খাবারগুলো দিয়ে চলে যায়। যেটা দেখে রিঙ্কি বলে, এই যে দাদা, এগুলো আপনি কি নিয়ে এসেছেন? আমি এসব কি আপনাকে অর্ডার দিয়েছি নাকি? আমি এগুলো একেবারেই পছন্দ করি না, এগুলো এক্ষুনি আমার এখান থেকে নিয়ে যান। আরে ম্যাডাম, এখানে ফাজলামি হচ্ছে নাকি? এক্ষুনি তো আপনি 11 নম্বর টেবিলে বসে আমাকে এই খাবারগুলোই অর্ডার দিয়েছিলেন, আর এখন বলছেন আপনার এই খাবারগুলো পছন্দ নয়। তারা দুজনে যখন কথাবার্তা বলছিল তখন পিঙ্কি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং তাদের মধ্যে গন্ডগোল দেখে সে মনে মনে হাসতে থাকে। এরপর গিয়ে বলে, আরে আরে দাদা, একটু থামুন, আসলে খাবারগুলো আমি অর্ডার দিয়েছিলাম, আর আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম। আর যেখানে একে আমার মতো দেখতে, মানে এটা আমার যমজ বোন রিঙ্কি, আমাদের দুজনকে দেখতে এক হলেও আমাদের পছন্দ একেবারেই আলাদা। ওহ গড, আই এম সো কনফিউজ। এখন তো সেটাই দেখছি, আপনাদের দুজনকে হুবহু একই দেখতে। এখন আপনাদেরকে দেখে যে কেউ ধোঁকা খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে আমরাও জানি।
এখন আপনি চলেই এসেছেন যখন, তাহলে খাবারগুলো এখানেই রেখে দিন, আমরা একসঙ্গেই খেয়ে নেব। এরপর ওয়েটারটি সেখানেই খাবারগুলো রেখে চলে যায়। এমনই সময় পিঙ্কির বয়ফ্রেন্ড বাপন ফোন করে এবং বলে, হ্যালো পিঙ্কি, তুমি কখন আসছো? আমি কিন্তু এদিকে রেডি হয়ে বসে আছি, এখন তুমি বললেই আমি বেরিয়ে পড়বো। এই তো বাবু, আমারও প্রায় হয়েই এসেছে, খুব জোরে খিদে লেগেছিল, তাই একটু খাচ্ছি আর কি। খেয়ে নিয়ে আমি তোমাকে ফোন করছি, ওকে? আজকে স্পেশাল ডেটটা আমরা স্পেশাল ভাবে কাটাবো। পিঙ্কির কথা শুনে রিঙ্কি বলে, এই বোন, তোর কি সুন্দর বয়ফ্রেন্ড রয়েছে, বাপনদা তোকে কত ভালোবাসে। তোদের দেখে না আমারও মনের মধ্যে কেমন প্রেম প্রেম জেগে উঠেছে। এই এই, আমার একটা সেটিং করে দে না রে। কি, তুই আর বয়ফ্রেন্ড? এটা যেন কেমন অবিশ্বাস্যকর লাগছে না? তোর কাউকে পছন্দ হয়? তুই তো প্রত্যেক ছেলেরই খুঁত ধরিস। রিঙ্কি এবং পিঙ্কি যখন কথাবার্তা বলছিল, তখন ওই রেস্টুরেন্টে তাদের থেকে একটু দূরের একটি সিটে ইন্দ্র নামের একটি ছেলে নিজের মনে মনে খেয়ে যাচ্ছিল। ইন্দ্রকে দেখতে খুবই সুন্দর এবং হ্যান্ডসাম ছিল। ঠিক তখনই রিঙ্কির চোখ ইন্দ্রর দিকে যায় এবং তাকে দেখে বলে, এই বোন দেখ, ওই ছেলেটাকে কি সুন্দর দেখতে। ও মাই গড, দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর ছেলে আমার চোখে কোনোদিনও পড়েনি। এই প্লিজ ওর সঙ্গে আমার সেটিং করিয়ে দে না। থ্যাংক গড, তোর কাউকে না কাউকে পছন্দ হয়েছে। যাক, পছন্দ যখন হয়েছে, আমাকে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে পিঙ্কি ইন্দ্রের কাছে যায়। ইন্দ্র তখন এক মনে খেয়ে যাচ্ছিল। এরপর পিঙ্কি তাকে ডেকে বলে, এক্সকিউজ মি, আপনার ফোনটা একটু দেবেন? আমার ফোনটা না হারিয়ে গিয়েছে, একবার কল করে দেখবো। অফকোর্স, হয় নট, এই নিন। এমনিও মানুষকে সাহায্য করতে আমি ভালোবাসি। এরপর পিঙ্কি রিঙ্কির নাম্বারে কল লাগায় এবং কল করে বলে, এই নে, এটা হচ্ছে ওই ছেলেটার নাম্বার। আমি আমার অর্ধেক কাজ তো করে দিয়েছি, বাকিটা তুই বুঝে নে। থ্যাংক ইউ সো মাচ বোন, এই না হলে তুই আমার বোন। আই লাভ ইউ। এরপর পিঙ্কি ফোন রেখে দেয় এবং ছেলেটার কাছে গিয়ে বলে, হাই, আমার নাম রিঙ্কি, তোমার নামটা কি বলবে? হ্যাঁ অবশ্যই, আমার নাম ইন্দ্র। তা আপনি আপনার ফোনটা পেলেন নাকি না এখনো খুঁজতে হবে? হ্যাঁ ইন্দ্র, আমার ফোনটা আসলে একটা পুলিশের হাতে পড়েছে, থানাতেই আছে। আমাকে এক্ষুনি ডাকলেন। ওকে, আমি এখন আসছি। নাইস টু মিট ইউ। এরপর পিঙ্কি সেখান থেকে চলে আসে এবং রিঙ্কিকে গিয়ে বলে, এই এই, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে আমাদেরকে, কারণ আমি ইন্দ্রকে বলেছি আমার ফোনটা থানায় আছে। আমাদেরকে এখানে দেখে ফেললে ও সন্দেহ করবে। আরে বাহ, মেরে জিগার কা টুকরা, তুই ফোন নাম্বারের সাথে সাথে নামটাও জোগাড় করে ফেলেছিস। আই এম প্রাউড অফ ইউ বোন। এরপর রিঙ্কি এবং পিঙ্কি সেখান থেকে যে যার কাজে চলে যায়। তারা তাদের কাজ সেরে বাড়ি ফেরে এবং রিঙ্কি বলে, এই পিঙ্কি, ইন্দ্রকে একবার ফোন করি বল। হ্যাঁ, তোকে নাম্বার জোগাড় করে দিয়েছে, এবারে তুই জানিস ফোন করবি কি করবি না। এরপর রিঙ্কি ইন্দ্রকে ফোন লাগায় এবং বলে, হ্যালো ইন্দ্র, আমি রিঙ্কি। আপনার ফোন নিয়ে আমার ফোনে কল করলাম না, আসলে আমার ফোনটা পাওয়া গেছে। আমি থানায় গিয়ে ফোনটা নিয়ে এসেছি। আর থ্যাংক ইউ সো মাচ, আমি তো আপনাকে ধন্যবাদ জানাতে ভুলেই গিয়েছিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, অত থ্যাংক ইউ বলতে হবে না। আর তুমি আমাকে তুমি করেই কথা বলতে পারো, ঠিক আছে? আর তোমাকে অত শত বাড়িয়ে আপনি আপনি করতে হবে না, বুঝেছো? এখন তুমি আমাকে তুমি আমি করেই কথা বলতে পারো। এরপর রিঙ্কি এবং ইন্দ্র অনেকক্ষণই কথাবার্তা বলতে থাকে এবং তারা একে অপরের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। এভাবেই কয়েকদিন তাদের কথোপকথন চলতে থাকে। এমনই একদিন রিঙ্কি ইন্দ্রকে বলে, এই ইন্দ্র, অনেকদিন হলো এভাবে আমরা ফোনে কথা বলছি, চলো না আমরা গিয়ে একটু দেখা করি। ওহ মাই গুডনেস, আমিও তোমাকে এই কথাই বলবো ভাবছিলাম। তাহলে ঠিক আছে, আজ বিকালে আমরা দিনেশ পার্কে দেখা করব। তাহলে তুমি সময় মতো চলে এসো, ওকে? এরপর রিঙ্কি ইন্দ্রের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তখন পিঙ্কি বলে, এই রিঙ্কি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইন্দ্রের সঙ্গে আমরা একটু প্র্যাঙ্ক করব। তুই ওকে বলবি না যে তোর একটা যমজ বোন আছে। ঠিক সময় এলে আমি জানিয়ে দেব। এই বলে পিঙ্কি এবং রিঙ্কি রেডি হয়ে আলাদা আলাদা ভাবে ইন্দ্রের কাছে যায়, যেটা দেখে ইন্দ্র কনফিউশনে পড়ে যায়। এরপর ইন্দ্র রিঙ্কিকে বলে, আচ্ছা কি হচ্ছে রিঙ্কি আমার সঙ্গে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু আগে তুমি আমাকে গার্ডেনের ভিতরে আলাদা ড্রেস পরে দেখা করলে, আর এখন বাইরে আসতে না আসতেই আলাদা জামা হয়ে গেল। আমি কি ভুল দেখছি না আমার মাথা খারাপ হয়ে গেছে বলো তো? আসলে তুমি আমাকে একটু বেশিই ভালোবেসে ফেলেছো।
তাই নতুন নতুন পোশাকে নতুন নতুন করে দেখছো। এরপর এভাবেই কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন রিঙ্কি ইন্দ্রকে বলে, ইন্দ্র চলো না আমরা এবার বিয়েটা করে ফেলি, এভাবে আর কতদিনই বা দেখা সাক্ষাৎ হবে বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমিও ওটাই ভাবছিলাম। আসলে আমি আমাদের ব্যাপারটা আমাদের বাবা মাকে বলেছি, আর আমি বাবাকে নিয়ে খুব শীঘ্রই তোমাদের বাড়িতে আসছি, ওকে? এরপর ইন্দ্র তার কথা মতো কয়েকদিনের মধ্যেই তার বাবা মাকে নিয়ে রিঙ্কির বাড়িতে আসে এবং তারা সঠিক সময় দেখে তাদের বিয়ের দিন ঠিক করে ফেলে। এদিকে পিঙ্কিরও বাপনের সঙ্গে বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। একই দিনে রিঙ্কি এবং পিঙ্কির বিয়ে ঠিক হয়। কয়েকদিন পর তাদের বিয়ের দিন চলে আসে এবং অনেক ধুমধাম করে রিঙ্কি এবং পিঙ্কির বিয়ে সম্পন্ন হয়ে যায়। এরপর রিঙ্কি বলে, এই পিঙ্কি, এবার তুই ইন্দ্রকে বল যে আমরা দুই যমজ বোন, না হলেও কনফিউশনে পড়ে যাবে। আরে বহিন, এখন সেই সঠিক সময় আসেনি, আসল প্র্যাঙ্ক তো এখনো বাকি আছে, আগে আগে দেখো হোতা হে ক্যা। এই তুই কি করবি ভাবছিস? আমি আগে থেকেই বলে দিচ্ছি, কোনো রকমের উল্টোপাল্টা শয়তানি বুদ্ধি খাটাবি না, ইন্দ্র রেগে গেলে তখন কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। আরে তুই দেখ না কি করি আমি। এরপর তারা দুজনে একটা ঘরের মধ্যে গিয়ে বসে। কিছুক্ষণ পর ইন্দ্র সেখানে আসে এবং ইন্দ্র বলে, এই যে কি হলো, এখন দুটো বউ কেন? আমি তো একজনকে বিয়ে করেছিলাম, আর এখন দেখছি আমার দুটো বউ হয়ে গেল কিভাবে? আরে ইন্দ্রবাবু, ওইসব পরে ভাববে, আগে দেখো তো চিনতে পারো কিনা কোনটা তোমার বউ। এই বলে পিঙ্কি এবং রিঙ্কি দুজনেই তাদের মুখের ঘোমটা তোলে, যেটা দেখে ইন্দ্র বলে, এ কি, দুটো রিঙ্কি কোথা থেকে এলো? আমি কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। এখানের মধ্যে আসল রিঙ্কি কোনটা আর নকল রিঙ্কি কোনটা সেটাই তো শনাক্ত করা মুশকিল হয়ে পড়ছে। ইন্দ্র যখন এভাবেই বলছিল তখন সেখানে বাপন এসে উপস্থিত হয় এবং বাপন বলে, কি ইন্দ্র ভাই, কনফিউশনে পড়ে গিয়েছো তাই তো? আসলে আমারও প্রথমবারে একই অবস্থা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমি ঠিকই বুঝতে শিখে গিয়েছি যে কোনটা রিঙ্কি আর কোনটা পিঙ্কি। আসলে এরা দুজনেই যমজ বোন, বুঝেছো? এই যে জামাই বাবু, তাহলে তুমি তোমার বউকে চিনতে পারলে না তাই তো? এটা হচ্ছে তোমার বউ রিঙ্কি, আর আমি হচ্ছি তোমার শালি, মানে আদি ঘরওয়ালি। পিঙ্কির কথা শুনে সকলেই হেসে ফেলে। এরপর ইন্দ্র বুঝে যায় কোনটা পিঙ্কি এবং কোনটা রিঙ্কি, যার ফলে তাদের আর কোনো সমস্যা থাকে না।